নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, কয়েকদিন আগে বলেছিলাম না যে পিকচার আভি ভি বাকি হে মেরে দোস্ত। আজকে পিকচারের আরো একটা ট্রেলার লঞ্চ করা হলো। এতদিন ট্রেজার চলছিল, এবার ট্রেলার লঞ্চ হলো, আর ট্রেলারে রীতিমতো চমকিয়ে দিয়েছে বিশেষ করে বাংলাদেশিদেরকে। বন্ধুরা, গুজরাট সরকার প্রথম অনেক দিন থেকে কিন্তু গুজরাট সরকার এই স্টেপটা নিচ্ছিল। গুজরাটের বিভিন্ন জায়গাতে বাংলাদেশিদেরকে শনাক্ত করা হচ্ছিল এবং তাদেরকে যে রাজ্যের তারা ডকুমেন্ট দেখাচ্ছিল সেই রাজ্যে তাদেরকে এক্সপোর্ট করা হচ্ছিল, মানে সেই সব রাজ্যে তাদেরকে পাঠানো হচ্ছিল। যদি সে আসামের ডকুমেন্ট দেখাচ্ছিল তাহলে তাকে আসামে পাঠানো হচ্ছিল, যদি সে ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্ট দেখাচ্ছিল তাহলে তাকে ওয়েস্ট বেঙ্গলে পাঠানো হচ্ছিল। এবার রীতিমতো পুরো একটা আলাদা গল্প। গুজরাটে প্রায় 250 শনাক্ত করা হলো বাংলাদেশিকে। 250 জনকে বাংলাদেশি শনাক্ত করা হলো। সেই বাংলাদেশিদেরকে প্লেনে করে হাত কড়া লাগিয়ে বাংলাদেশে ছেড়ে দিয়ে আসা হলো। একটা প্রতিবেদন দেখাবো আপনাদেরকে। এটা বাংলাদেশের নিউজ। আমরা নিউজ করলে সেটা বাংলাদেশিরা খুব একটা মানে ভালো মনে নেয় না। তারা বলে যে ইন্ডিয়ান নিউজ বা ওয়েস্ট বেঙ্গলের নিউজ এগুলো হচ্ছে সব ভুয়ো, এরা নিজেরা তৈরি করে। আমরা তাই বাংলাদেশিদের নিউজ দেখাই। আমি বিশেষ করে বাংলাদেশিদের নিউজ দেখাই। কারণটা কি বলুন তো? কারণ নিজেদের জিনিসটা ওরা না কোনো সময় নাকচ করতে পারবে না। আজকে ওদেরই একটা রিপোর্ট আপনাদের সামনে দেখাবো, স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। গুজরাটে বসবাসকারী 250 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। কবেকার রিপোর্ট? 6 জুলাই 2025, জুলাই 6 তারিখ 2025 এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছে। এখানে কি বলছে যে ভারতের গুজরাট থেকে আটক 250 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। গত শুক্রবার সর্বভারতীয় টেলিভিশন ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অবভিয়াসলি ইন্ডিয়া টিভির প্রতিবেদনে জানিয়েছে, মানে এদের কাছে কোনো রকম রিপোর্ট নেই। এরা আমাদের প্রতিবেদন দেখেই তারপরে রিপোর্ট বানায়। আমি অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে, অনেকদিন বলবো না, আমি মাঝে মাঝেই বলি আপনাদেরকে যে বাংলাদেশ এদের রিপোর্টিং করার কোনো রকম যোগ্যতাই নেই। এরা সবসময় ফেসবুকে কি চলছে, ইউটিউবে কি চলছে, টুইটারে কি চলছে সেইগুলো দেখে এরা রিপোর্ট বানায়। যে এদের কাছে একটা স্পেসিফিকলি বা একটা এক্সট্রা ওদের কাছে ফুটেজ থাকবে, যে নিজের ওন ফুটেজ, সেরকম কোনো কিছু থাকে না। যাই হোক, কি বলছে তবুও সেটা শুনে আসি। প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বরোদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে। নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশি নাগরিকের হাত কড়া পরানো ছিল। রাজ্যের বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়েছিল। তাহলে বুঝুন ব্যাপারটা, যে এমন হলো যে বিমানে করে তাদেরকে নিয়ে আসা হলো, আর সেই সময় হয়তো কেউ ঝামেলা সৃষ্টি করলো, তাই প্রত্যেকের হাতে কিন্তু হাতকড়া লাগানো হয়েছিল। আর রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের পদক্ষেপ চলেছে। সেখান থেকে তাদেরকে পুলিশ হেফাজতে একটা জায়গায় নিয়ে আসা, বিমান ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। বিমানবন্দরে আনার পর সেখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে। কি বলছে আরো একটু দেখি। তারপর এই পদক্ষেপটি গুজরাটের বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের এই পদক্ষেপটি গুজরাটে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ। গত 2 মাসে রাজ্যের আহমেদাবাদ, সুরাট, বরোদরা এবং রাজকোটের মতো প্রধান শহরগুলিতে অবৈধভাবে বসবাস করে 1200 জনের বেশি বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। বুঝুন তাহলে, 1200-রও বেশি বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে এই 250 জনকে না একদম ডিটো পাওয়া গিয়েছে যে এরা বাংলাদেশি, এদের পরিচয় পাওয়া গিয়েছে, তাই এদেরকে এখানে পাঠানো হয়েছে। 1200 লোককে চিহ্নিত করা হয়েছে। আমি আপনাদেরকে বলি, এই প্রতিবেদনটা পড়িয়ে তারপর আপনাদেরকে আমি কিছু আলোচনা করব। কি বলছে, গুজরাটের প্রশাসন বলেছে এই শহরগুলিতে অবৈধভাবে অভিবাসীর সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। মানে অবভিয়াসলি বাংলাদেশিরা যে দেশের ওপর নজর দিবে সেই দেশে না পিঁপড়ের মতো বাড়বে সেই সংখ্যা, মানে উই পোকার মতো বাড়বে। আপনারা দেখেন না, গর্তের মধ্যে থেকে যখন গর্তের মধ্যে থেকে উই পোকা বের হয়, কিভাবে বের হয় তার সংখ্যা আপনারা কাউন্ট করে বলতে পারবেন না, এত পরিমাণে বের হয়। আর বাংলাদেশিরাও এক্স্যাক্টলি সে এইরকম। ওদের আমি বারবার বলি যে ছুঁচোর মতো ওরা গর্ত খুঁড়ে ভিতরে প্রবেশ করে। এতে বিএসএফ এর কিছু করার নেই। এমন একটা জায়গা দিয়ে ওরা ওই দিক দিয়ে সুড়ঙ্গ বানাবে যে আমাদের এই দেশের এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে বিএসএফ কোনোদিন ভাবনাই করতে পারবে না।
যাই হোক, দেখুন এর মধ্যে এইটাই রয়েছে যে অভিযানের অংশ হিসাবে কর্তৃপক্ষ পড়ে যাবে এবং বিভিন্ন কিছু, এইগুলো বাদ দিলাম। আমি আপনাদেরকে এবার একটা আলোচনার মধ্যে আসি। দেখুন যে বাংলাদেশিরা বিশেষ করে আমাদের ভারতের কোন কোন রাজ্য দিয়ে প্রবেশ করে, এদের কাছে তো অন্য কোনো অপশন নেই। অপশন হচ্ছে প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা বাংলাদেশিদের জন্য সবচাইতে সুইটেবল একটা জায়গা বলা যেতে পারে পশ্চিমবঙ্গ। বিএসএফ এর চোখে ধুলো দিতে পারলেই পশ্চিমবঙ্গ সরকার আপনাকে একটি বারের জন্য কিন্তু অ্যারেস্ট করবে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের জন্য একেবারে মানে বাংলাদেশিদের জন্য এটা সোনায় সোহাগা যে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা সরকার আছে। দ্বিতীয়ত হচ্ছে আসাম। আসামের এমন এমন কিছু জায়গা রয়েছে যেসব জায়গা দিয়ে প্রবেশ করা খুবই সুযোগ আছে, কারণ পাহাড়ি এলাকা রয়েছে ওই উত্তর দিকটা, বাংলাদেশের উত্তর দিক দিয়ে যেসব আসামের বর্ডারগুলো শেয়ার করে সেইগুলো। মেঘালয় রয়েছে, সেটাও পাহাড়ি অঞ্চল, যে কারণে সেটা দিয়েও যাওয়া যায়। ত্রিপুরা রয়েছে, আর রয়েছে মিজোরাম। তো এই যে কতগুলো রাজ্য, এই রাজ্যের মধ্যে দিয়ে প্রধানত ভারতে প্রবেশ করে বাংলাদেশিরা। এখন এর মধ্যে আসামে আমরা দেখলাম বিগত কয়েকদিন ধরে আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশিদেরকে ধরে ধরে বাংলাদেশে প্রবেশ করা। আর সেটাই হচ্ছে আসামের বিভিন্ন বর্ডার দিয়ে কিন্তু বিএসএফরা আজকে 10 জন, কালকে 50 জন, পরশুদিন 100 জন, এরকম করে কিন্তু ধাক্কা দিতেই রয়েছে। মানে যারা ভারতে অবৈধভাবে দেখতে পাচ্ছে তাদেরকে সে কিন্তু পুশব্যাক করার অর্ডার দিয়ে দিয়েছে। এমনটাই ঘটছে ত্রিপুরাতেও, মেঘালয়েও বেশ কিছু জায়গাতে ঘটেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। কারণ দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, ইনি তো বাংলাদেশিদের ভোটে জয়ী হন। এক কথা বলা যেতে পারে যে বাংলাদেশিদের ভোটে নয়, তাদের দাদাগিরিতে জয়ী হয়। আজকে বাংলাদেশিরা এসে আমাদের ভারতে দাদাগিরি করে, আপনারা জানেন কি? সেগুলো আপনাদের নজর নেই। আমরা হয়তো বলতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে, আমাদের উপর অনেক কিছু স্টেপ নেওয়া হবে। সেই জন্য হয়তো আমি আমি বিশেষ করে এখনো আমি অত বড় ইউটিউবার হইনি, যে কারণে আমি এত কিছু বলবো। আমি একটু চুপ থাকি, জানি অনেক কিছুই, কিন্তু চুপ থাকি। ওই যে বারবার বলে যে বিএসএফরা কি করছে, বাংলাদেশিরা যখন প্রবেশ করছে বিএসএফরা কি করছে। আপনার ঘরের মধ্যে চুরি করে ফেলছে, আর আপনি সেটা ধরতে পারছেন না। বিএসএফরা তো এত বড় একটা বর্ডার, 4000 কিলোমিটার বর্ডার সামলাচ্ছে তারা, তার মধ্যে কোথায় একটা ইঁদুরের গর্তের মতো জায়গা দিয়ে তারা চলে আসছে, আর সেটা বিএসএফরা ধরে ফেলবে? কত কোটি বিএসএফ আছে 4000 কিলোমিটার বর্ডারের মধ্যে? যাই হোক, ওসব টপিক বাদ দিই, আজকে বাংলাদেশিদেরকে একটু বলি। পিকচার এতদিন বাকি ছিল বলছিলাম না, ট্রেলার একে একে লঞ্চ হচ্ছে। আর এই ট্রেলার দেখতে দেখতে বাংলাদেশিদের কিন্তু মাথায় হাত পড়ে গিয়েছে। বেশ কিছুদিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন, তিনি কি বলেছিলেন যে ভারত থেকে যে পুশ ব্যাক করা হচ্ছে, মানে ভারত থেকে পুশ ব্যাক হচ্ছে, বাংলাদেশের মধ্যে পুশিন হচ্ছে আর কি, এক কথায় বাংলাদেশিরা বলে। তো সেই পুশ ব্যাকে যে পরিস্থিতি, সেটাকে সামলানো যাবে না, সেটাকে ঠেকানো যাবে না। কারণটা কি? তিনি কারণটাও বলে দিয়েছিলেন যে এতদিন ধরে ভারত কিন্তু বিভিন্ন নথিপত্র পাঠাচ্ছে বাংলাদেশকে, কি যে আজকে এতজন লোক আপনাদের শনাক্ত করা হয়েছে, আপনাদের এই হচ্ছে লিস্ট, এরকম হাজারো লিস্ট রয়েছে। সেই সব লিস্টগুলো কিন্তু বাংলাদেশ সরকারকে শনাক্ত করার জন্য দেওয়া হয়েছে, আর তারা কিন্তু শনাক্ত করেনি। ইভেন যখন এইরকম পুশ ব্যাকের ঘটনা ঘটছে, সেই সময় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আমাদের ভারত সরকারের সঙ্গে কথা বলেছে। তখন ভারত সরকার কিন্তু একটা রিপোর্ট দেখিয়েছে যে আপনাদেরকে এতজনকে আমরা শনাক্ত করার জন্য ডিটেলস পাঠিয়েছি, আজ পর্যন্ত তার কোনো শনাক্ত হয়নি। তিনি কিন্তু এটা ওপেনলি বলেছেন যে পুশব্যাক সামলানো সম্ভব না, ঠেকানো সম্ভব নয়। তবুও হ্যাঁ, সব জায়গা দিয়ে না করে কোনো একটা পার্টিকুলার এগুলোকে আমরা নজর রাখছি, তাই বলেছে। তো এটা আমরা মেনে নিচ্ছি। আর আমরা সবসময় দেখি কি যে বাংলাদেশের মধ্যে যে সমস্ত মানুষগুলোকে পাঠানো হয়, তারা বলে যে অবৈধ, মানে আসামে বসবাসকারী 1জনকে পাঠানো হয়েছে, 10জনকে পাঠানো হয়েছে। অথচ তাদের আমরা যদি বাংলাদেশে যাওয়ার পর তাদের যদি কথাবার্তা শুনি, তাহলে দেখবো যে তারা প্রত্যেকে কিন্তু বাংলাদেশের কোনো না কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা। তারা তাদের যে পুরনো যে বাড়ি বা তাদের যে সমস্ত কাকা ভাইপো যারা রয়েছে আর কি, তাদের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করে এবং তারা এসে তাদেরকে নিয়ে যায়। তাহলে যখন তার মানে সমস্ত কিছু ওখানেই আছে, তাহলে সে ইন্ডিয়াতে কি করছে? তার মানে সে অবৈধভাবে এসেছে। আর এই যে অবৈধভাবে আসার পরে, প্রথমেই রিপোর্টে আপনাদেরকে বললাম যে গুজরাটের বিভিন্ন জায়গায়, এটা দিল্লি রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কর্ণাটকা রয়েছে, কেরালা রয়েছে, এইসব জায়গাগুলোতে যদি বাংলাদেশি শনাক্ত করা শুরু করা হয়, তাহলে কয়েক কোটি বাংলাদেশ আমাদের ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তো সেই কয়েক কোটি বাংলাদেশিকে শনাক্ত করলে কি দেখা যাবে? তাদের কারোর কাছে পশ্চিমবঙ্গের আধার কার্ড রয়েছে, পশ্চিমবঙ্গের ভোটার কার্ড রয়েছে, কারোর কাছে আসামের আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, কারোর কাছে ত্রিপুরার রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে রয়েছে আসাম এবং পশ্চিমবঙ্গের আধার কার্ড। এই আধার কার্ডের যে ফান্ডা, এই আধার কার্ডের যে প্রবলেম, সেটা নিয়ে আমি অনেক দিন আগে থেকে আপনাদেরকে বলছি যে ওপেনলি আমার কাছে মানে ফুল প্রুফ রয়েছে যে আপনি টাকা দিলেই আপনার আধার কার্ড হয়ে যাবে। এরকম হাজারো মানে সংস্থা রয়েছে এবং হাজারো মানুষ রয়েছে, দালাল রয়েছে। আর এগুলো কারা? এগুলো নিশ্চয় বাংলাদেশেরা না, এরা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের ভারতের বাসিন্দা। তাই এদের থেকে সাবধান থাকতে হবে, আর সাধারণ মানুষকে এদেরকে নজরে রাখতে হবে। যেসব মানুষগুলো এই ধরনের ভুয়ো নথিপত্র তৈরি করে দিচ্ছে, তাদেরকেও কিন্তু পুলিশের আওতায় আনতে হবে, তাদেরকে প্রশাসনের আওতায় আনতে হবে। তাই আমাদেরও কোথাও না কোথাও একটা দায়িত্ব রয়েছে এই বাংলাদেশিদেরকে ঠেকানোর জন্য। আমরা এই ধরনের যারা ভুয়ো নথিপত্র তৈরি করে তাদেরকে সরকারের হাতে তুলে দেব। এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব অ্যাজ এ ভারতীয়, অ্যাজ এ আমাদের একজন সৎ নাগরিক হিসাবে প্রমাণ করতে গেলে এটা করতে হবে। আজকে 250 জন হয়েছে, এরপরে 500 জন হবে, তারপর 1000 হবে, তারপর 2500 হবে, তারপর 25,000 হবে, তারপর 2 লাখ হবে। এই সংখ্যা আস্তে আস্তে বাড়তেই থাকবে। বাংলাদেশি পুরোপুরি ভাবে আমাদের ভারত থেকে সাফাই না করা পর্যন্ত আমরা শান্তি থাকতে পারবো না। তাই বাংলাদেশিদেরকে আগে বের করো দেশ থেকে, তারপর দেশের মধ্যে যে প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে করবো, লড়বো। আগে বাংলাদেশিদেরকে বের করতে হবে। প্রত্যেকের আগে টার্গেট থাকতে হবে যে আমরা বাংলাদেশিদেরকে আগে বের করব। সেটা আমাদের পশ্চিমবঙ্গ হতে পারে, আমাদের আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, মণিপুর হতে পারে, মিজোরাম হতে পারে, যে কোনো রাজ্য হতে পারে, বিহার হতে পারে, ওড়িশা, যে কোনো জায়গা থেকে। সকলের টার্গেট একটাই থাকতে হবে যে বাংলাদেশিদের বের করো। তার মানে এই নয় যে আপনারা হয়তো আজকে দেখুন, এই জিনিসটাও আমি দেখেছি অনেক জায়গাতে, যে ব্যাঙ্গালোর, ইউপি এবং বিহারের দিকে কি ঘটে, যেখানে এবং ওড়িশাতেও বেশ কিছু জায়গাতে ঘটে, যেখানে পশ্চিমবঙ্গের বাঙালি রয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা যে সমস্ত বাঙালি রয়েছে, তাদেরকেও কিন্তু মারধর করে। দেখুন, এই জিনিসটা কিন্তু ভুল করছেন। অ্যাজ এ ইন্ডিয়ান আমরা কিন্তু ভারতকে ততটাই ভালোবাসি যতটা আপনারা ভালোবাসেন। তো যারা ভারতীয় রয়েছে তাদেরকে আপনারা হেনস্থা করবেন না। তো আপনারা আগে নিজেদেরকে অ্যাজ এ ভারতীয় প্রমাণ করুন, তারপর বাংলাদেশিদেরকে বেছে বেছে শনাক্ত করুন। এটা কিন্তু মানে আমার তরফ থেকে আপনাদেরকে সাজেশন, আপনারা ঝামেলা করবেন না, কোথাও গিয়ে ঝামেলা করবেন না। আপনার কাছে যে লিগাল ডকুমেন্ট রয়েছে আপনি সেগুলো শো করবেন। আজকে বাংলাদেশিদেরকে এইভাবে দেশ থেকে তাড়ানোর জন্য সবচাইতে খুশি হচ্ছে আমি। তারা তাদের দেশে থাকুক, আমরা আমাদের দেশে থাকবো। তারা আমাদেরকে বয়কট করছে, আমরাও তাদেরকে বয়কট করব। আর এই বয়কট খেলাতে কে লাস্ট পর্যন্ত কতটা চলে যেতে পারে, কতটা সামলাতে পারে নিজেকে, সেটাও আমরা দেখে নেব। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদেরকে দেখালাম। এই যে ছোট্ট একটা প্রতিবেদন আপনারা দেখলেন, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আরো সকলের কাছে। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।